হরে কৃষ্ণ, রাধে রাধে। মাংস খাওয়া কি পাপ? একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এত ভয় পাচ্ছ কেন, বা এত কাঁপছো কেন? তখন একটা শিকারী সেখানে এসে উপস্থিত হয় এবং সেই শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর উপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দাও। আর তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো না যে জীব হত্যা করা মহাপাপ? আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও? আমি শুধু এইটুকু জানি যে শিকার করা আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে তার জীবনচক্র থেকে মুক্ত করছি। যতদূর আমি শুনেছি, শাস্ত্র মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করে বা মাংস খাওয়া শুধুমাত্র আমাদের মতো গরিব ও মানুষের ক্ষেত্রেই পাপ? হে কৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো আমি তোমাকে একটা গল্প শোনাই, সেটা শোনার পরে তুমি বিচার করো যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শ্রীকৃষ্ণ একটি গল্প বলতে শুরু করলেন সেই শিকারীকে। শিকারী ভাবলো ভালোই হবে, এই গল্প শুনতে শুনতে আমার ভালো সময় কাটবে, আর গল্প শোনার পরে হরিণের মাংস আমি খেতে পারবো। তখন শ্রীকৃষ্ণ তাকে গল্প বলতে শুরু করলেন। একবার মগধে আকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরও বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধানের জন্য রাজা তখন রাজ্যসভায় সমস্ত মন্ত্রী, সামন্ত ও পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী? সকলে তখন ভাবলো চাল, ডাল, আলু। এই সমস্ত উৎপাদনের থেকে অনেক পরিশ্রমের যে দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজ্যসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করা খুব শখ ছিল, তো সে উঠে দাঁড়িয়ে বলল, রাজ্যমশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুবই পুষ্টিকর খাবার। সকলে তখন তাকে সমর্থন করল। কিন্তু এই কথাটি একমাত্র শোনার পরে মগধের প্রধানমন্ত্রী তিনি চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন। আপনার কাছ থেকে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সেটা জানতে চাই এবং আপনি সেটা বলুন। প্রধানমন্ত্রী তখন বললেন, আমার মনে হয় না যে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস, তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস খাদ্যদ্রব্য সব থেকে সস্তা বলে বলেছিল, তাকে দেখে সেই সামন্ত খুব ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন, আজ সন্ধ্যাবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে। রাজা বৈদ্য বলেছে যে যে কোনো শক্তিশালী যে কোনো শক্তি যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তা দেয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেয়া হবে। তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস কেটে আমাকে নিয়ে যেতে দিন। এই কথা শুনে এই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবল যে যদি প্রাণী না থাকে তাহলে আমার স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কী করবে, এবং সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল যে মন্ত্রীমশাই, এই 1,00,000 স্বর্ণমুদ্রা আপনি আপনার 1,00,000 স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখান থেকে যেতে দিন। প্রধানমন্ত্রী বললেন তখন যে সামন্তমশাই, আপনার শারীরিক দিক দিয়ে খুবই আপনি বলবান, আপনার উচ্চতা, চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায়, তাই রাজ্য বৈদ্য বলেছে যে আপনারই মাংস রাজাকে সুস্থ করতে পারে। তাই আমি আপনাকে আপনার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দিব। দরকার হলে আমি আপনার
সেবক হয়ে যাবে, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাকও ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল, আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি আপনার প্রধানমন্ত্রী পদ নিয়ে কী করব? আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল, আপনার কোথাও পালানোর দরকার নেই, আপনি বরং আপনি নিজের ঘরে চলে যান। আপনি অন্য কোথাও গিয়ে দেখি যে যে অন্য কোথাও মাংস পাওয়া যায় কিনা। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল, কিন্তু কেউ তা দিতে রাজি হলো না। তার বিনিময়ে তারা সকলেই 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলেন। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন। তারা সবাই উদগ্রীব ছিলেন রাজার শরীর নিয়ে, যে রাজা কেমন আছেন এবং রাজা কি অসুস্থ, সত্যি রাজা কেমন আছেন তা জানার জন্য। কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না। এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং রাজা নিজের রাজসিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে, কিন্তু তারা কেউ সেই কথাটা বলে উঠতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন। তখন রাজা বলল, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এই এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিক থেকে ঘুরে বেড়ালাম, কিন্তু সেই 20 গ্রাম মাংস আমি কোথাও পেলাম না। সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে। এবার আপনি বলুন, আমি মাংস দামি না সস্তা? এবং রাজা সব কিছু বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন এবং ওই 1 কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন। কিছুকালের মধ্যেই ভালো শস্য উৎপাদিত হলো, প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এবং কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনও ঘটল। এবং যখন আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো, এর ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেই ভালো নয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করা মহত্বের, এবং প্রতিটি প্রাণীরই জীবনের মূল্য আছে এবং প্রতিটি প্রাণীরই জীবন তার কাছে তার অধিক প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে সে আঘাত করবে না বা কোনো প্রাণীকে তিনি হত্যা করবেন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই পাশে থেকো। অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটি কেমন হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাইকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা জানাই। রাধে রাধে।